অক্সিজেনার আজকে ঘরে আলু নিয়ে চলে এসেছি, ছুরি নিয়ে চলে এসেছি, আম নিয়ে চলে এসেছি। আজকে আমার খুব আনন্দের দিন। কেন বলো? তারপর শশা খাচ্ছি আমি জন্য, কারণ আজকে আমি ভাত খাবো। তো চলো, আজকে প্রচণ্ড গরম আর ফোনেও চার্জ নেই। ফোনের চার্জ দিতে দিতে তোমাদের সাথে কথা বলবো। আমি কিন্তু মারবো। আমি তুই এখন ঘরে গেলি। তো চলো, আজকে আমি করব, বুঝতেই পারছো, আলু দেখে বুঝতে পারছো। তা আলু দেখে বুঝতে পারার কিছু নেই। আলু দেখে তোমরা মনে করবে কি আলু ভাতে দেবো না আলু ভাজা করব। আলু পোস্ত আর টকের ডালের চুরি মেলা ভাত। তো আমি আলু পোস্ত আর টকের ডাল করছি। বাচ্চাদের মাংস আর ভাত হয়ে গেছে। এক এক সময় খুব খিদে পায়, তাই এই একটুখানি শশা আর এক পিস পাউরুটি খেলাম। কেন বলো খিদে পায়? রাত্রিবেলা বলো কী খেয়েছি? রাত্রিবেলা তো সেরকম কিছু খাইনি। তোমরা দেখলে তো, 3টে ছোটো ছোটো রুটি, 1.5টা আমি 1.5টা মেয়ে। ওটাতে পেট ভরে, তার সাথে লাউয়ের তরকারি। তাও লাউয়ের তরকারি সব ছিল না, পুরোটা ছিল। আর মেয়ে দই শশা খেয়েছে, সেটা তো আমি হানতে পারিনি। তো বিকেল এদের কি সকালবেলা খিদে পেয়ে যায়। তো ফ্রিজে পাউরুটি ছিল, তাই আমি বললাম মেয়েকে যে পাউরুটিটা ইয়ে কর। পাউরুটি সেকে খেলাম। এখন করবো আলু পোস্ত। বিউলির ডালও কিন্তু দারুণ লাগে, কিন্তু আমার মেয়ে খায় না। বিউলির ডালটা আমার মেয়ে খেতে চায়। আর আমি ইদানিং মানে আজ এই নিয়ে 4th টিউসডে যে আমি ভেজ খাচ্ছি। তোমার মঙ্গলবার আর শনিবার করেই আমি ভেজ খাওয়া শুরু করেছি। কিছু মানি, দেখি মানলে যদি আমার ভালো হয়, কিন্তু আমার ভালো তো হয় না। আর যেটুকুনি আমার ভালো হয় সেটুকুনি যা লোকের দৃষ্টি, ওরে বাবা রে, সেই দৃষ্টিতেই আমি ভস্ম হয়ে যাচ্ছি। হ্যাঁ, সে কি ব্যাটা ছেলে বলো আর মহিলা বলো, কিছু ব্যাটা ছেলে আছে মানে মেয়েদের মতন, মহিলাদের মতন কুটনিবাজ কিছু ব্যাটা ছেলে আছে, দেখবে। হ্যাঁ, তাদেরকে আমার ব্যাটা ছেলে তো মোটেও লাগে না। হিজড়া টাইপ লাগে, হিজড়াদেরকে আমি রেসপেক্ট জানাই। হ্যাঁ, কী করছি দেখো, আলুটা কেটে আবার আলুর খোসাটা এখানেই ফেলছি। মানে এই যে একজনের কথা হঠাৎ করে মনে পড়ে গেল তো, আর একজনের কথা মনে পড়ে যাওয়ার পর এত মানে এত তার প্রতি আমার ইয়ে আছে, রাগ না, তাকে তো আমি মানে কি বলবো, মানে ওর জন্য কী হাস্যর করবো। শুধু সময়টা আমার সাথ দিচ্ছে না যে তার হাসারটা আমি কীভাবে করব। সে নিজেও বুঝতে পারছে না তার হাসার কীভাবে করা হবে। তো ওই জন্যে তার কথাটা মনে পড়ে যাওয়ার পরে খোসা কিন্তু ছাড়িয়ে প্লেটে রাখছিলাম আর আলু রাখছিলাম মাইক্রোওভেন বলে। তার কথা মনে পড়ে যাওয়ার পরেই আমার খোসাটা আর আলুটা দুটোই মাইক্রোওভেন বোলের মধ্যেই ঢুকে গেছিলো। যাই হোক, তার কথা বলে আমার মুডটা আর নষ্ট করতে চাই না। তো যাই হোক, যেটা বলছিলাম যে যেটুকুনি ভালো হয়ও, হওয়ার চেষ্টায় থাকি বা হতে থাকে কিছুটা, সেটাও আবার কিছু লোকের হিংসায় আর ইয়েতে আমি ভস্ম হয়ে যাই। তাই জন্যে ভাবলাম যে না, শনি মঙ্গলবারটা মানি।
তাই শনি মঙ্গলবার স্ট্রিক্টলি। এমনিতেও আমরা কোথায় মাছটা খাই, মাছটা তো খাই শুধু রবিবার করেই। তাও যদি আমি বাজার গেলাম তো মাছটা সেরকমভাবে আসলো, আমি না গেলে মেয়ে সেরকম নিয়ে আসে। আমাদের পেঁয়াজ রসুনটাই, মানে পেঁয়াজটা, তাও রসুনটা না, পেঁয়াজটাই একটু ননভেজ হিসেবে খাওয়া হয়, পেঁয়াজ আর ডিমটা। তো ওটা এখন মানে মঙ্গলবার আর শনিবারটাকে ওটা একদম টোটাল বন্ধ করে দিয়েছি এবং খুব নিষ্ঠা ভরে করছি। কিন্তু এই যে আজকে আমার মাকে ডিমের অমলেট করে দিলাম, তো আমি কিন্তু করেই কিন্তু আবার খুন্তি, তোমার তাওয়া সমস্ত মেজে নিলাম। ডিমটা যেখানে রেখেছিলাম সেই জায়গাটাকে আবার মুছলাম, বাটি যেটাতে ডিম ফাটালাম সমস্ত কিন্তু করে গ্যাসটাকে আবার ভালো করে ধুয়ে মানে মুছে আর কি তারপরে করছি, মানে একদম পুরো নিষ্ঠাভাবে কোনো ছোঁয়াছাড়ি কিন্তু লাগাচ্ছি। তো এইভাবেই আমি এখন মানা শুরু করেছি, দেখা যাক খাওয়া কী হয়। এই যে আমার মায়ের ঘরে একটা ফ্যান ছিল, আমার দিদির ছেলে দিয়েছিল, সেই ফ্যানটা হয়ে গেছে নষ্ট, মানে বল বেয়ারিংই খারাপ হয়ে গেছে। ওটা ঠিক করে কোনো লাভ নেই। কালকে নন্দন ইলেকট্রিশিয়ান এসেছিল, এসে বলে গেল। তো আমি আমার একটা বাচ্চা তো নিচে থাকে জানো, তো আমার দাদার যেহেতু কাজে যায়, তো সেহেতু দাদার ঘরে ফ্যানটা চলে না, মানে ও চলে না এই কারণে, কারণ যেহেতু ইলেকট্রিসিটি বিলটা ও বাঁচানোর জন্যই ওর ঘরে ফ্যান চলে না, কিন্তু ওই ঘরেই কিন্তু আমার বাচ্চাটা থাকে। এবার বাচ্চাটা তো এতদিন আমার ঘরে ছিল যখন, তখন ফ্যানের তলায়, আমার তো অল টাইমই ফ্যান চলে, তো সেটা পাচ্ছে না বলে আমার খুব কষ্ট হচ্ছিলো। তো আমি মেয়েকে বলেছিলাম যে বাবা যত কষ্ট হয়ে একটা কম দামি ফ্যান কত দাম নেবে, আমরা দুদিন খাওয়াটাকে ব্যালেন্স করব, আমার বাচ্চাটার একটা ফ্যান কেন, সেই ফ্যানের কানেকশানটা আমাদের সাথে কর, আর সেই ফ্যানটা নিচের ঘরে দাদার ঘরে চলবে, আমার বাচ্চাটা ফ্যান ছাড়া শোয়ে থাকে, কষ্ট হচ্ছে হয়তো, তার জন্য আমি একটা ফ্যান কিনেছিলাম। এইটুকুনি ফ্যানটা, এইটুকুনি 500 টাকা দাম দিয়েছে। ওটা দাদার ঘরের টেবিলে যেখানটায় ও বসে, টেবিলে মানে খাটে বসে আমার বাচ্চাটা লোলো, আর ঠিক টেবিলের কাজটা রেখেছি ফ্যানটা চলতে। তো ওই ফ্যানটা চালাচ্ছি যাতে ইলেকট্রিসিটি বিলটা তো দাদার দিতে হচ্ছে না, কারণ এটা তো আমার ঘরের সাথে কানেকশন। কিন্তু এখন যখন আমার মায়ের ফ্যান বন্ধ হয়ে গেছে, গরমে বেচারি সে হাঁসফাঁস করছে, কী করে সেটা আমি দেখতে পারি? আমরা সবাই পাখার তলায় আছি, তাই বেচারি আমার বাচ্চাটা ঘরের থেকে ফ্যান নিয়ে মায়ের ঘরে ফ্যানটা লাগিয়েছি, মা এখন ওই ফ্যানের হাওয়া খাচ্ছে। এর আগেও আমি মাকে ফ্যান দিয়েছি, আমি মাকে অনেক কিছুই করেছি মায়ের জন্য। লোকে মায়ের জন্যে করে, নিশ্চয়ই মা আমাদের কর্তব্য, তাই কি না? মার জন্য করব। একটা টাইমে না আমি না আমার ফ্যামিলির জন্য করতে না আনন্দ পেতাম, যেটা আমার দাদা, আমার দিদি, আমার মা, আমার বাবা, এদের জন্য তো আমি করবই, কেন করব না? কিন্তু না, সময়ের সাথে সাথে অনেক কিছু আমি শিখলাম, অনেক কিছু শিখলাম যে কেউ তোমার না, না মা তোমার, না বাবা তোমার, না দাদা তোমার, না দিদি তোমার, কেউ তোমার না, সব স্বার্থের। তো যেহেতু আমার নিজের লোকই সব স্বার্থের, তো আশেপাশের লোকেদের কাছ থেকে তো কোনো এক্সপেকটেশন রাখি না, বা রাখা যায়ও না, তাই কি না? তো সেটাই বলছি, যেটা আমি রিয়েলাইজ করলাম যে না, আমি কিন্তু আমার বাড়ির লোকের জন্য একটা টাইমে, তোমাদের বলতে পারবো না, আমি প্রাণপাত করে দিয়েছি, মানে প্রাণ, মানে কী বলবো, অনেক রকমভাবে ইনসাল্টিং হয়েছি, মানে ইনসাল্টেড হয়েছি, অনেক অনেক অনেক। আমি সেগুলো যদি তোমাদের বলি না, সেগুলো এখন গল্প কথা হয়ে যায়, তো বলতে চাই না। কিন্তু এখন না জিনিসগুলো রিয়েলাইজ যখন করছি, তখন ভাবছি এই মা, আমি এদের জন্যে এত কিছু করলাম, কোনো প্রয়োজন ছিল কি? ছিল না। কারণ এখন যখন না এদের দেখছি, আর এদের যতটা আমি দেখছি না, তাতে বুঝতে পারছি মানে সব স্বার্থের। আমি জানি না কে কতটা আমার সাথে একমত হবে। বাবা মা স্বার্থের হয় না ঠিক কথাই, কিন্তু আমার
আমার কাছে সেটাও কিন্তু আমি বাবার দিকটা না হয় বাদই দিলাম, যেহেতু বাবা বহু বছর আগেই মারা গেছে, কিন্তু আমার মাও সেরকম। তো সেই অর্থে এখন রিয়েলাইজ করি আর ভাবি, সেই সময় আমি যা টিউশনি করতাম, প্রচুর টিউশনি করতাম, আমি হয়তো কিছুটাও যদি ব্যাংকে ঢোকাতাম, তাহলে আজকে হয়তো আমার যে দিনটা আমি দেখছি, সেই দিনটা হয়তো এইরকমভাবে আমাকে দেখতে হতো। যাকগে, এটা আমার কপালে ছিল, সে আর কি করা। তবে আমি জানি না আমি মা হিসেবে কতটা আমি সাকসেস, তবে আমি কিন্তু আমার মেয়ের জন্যে কিন্তু প্রচুর করেছি, বলতে নেই, মা হয়ে বলতে নেই সেটা, কিন্তু আমি কিন্তু প্রচুর স্বার্থ ত্যাগ করেছি আমার মেয়ের জন্য। ফার্স্ট স্বার্থ ত্যাগ করেছি আমি বিয়ে করি, আমি আমার পুরো লাইফটাই কিন্তু আমার মেয়ের জন্যেই দিয়েছি। আর এখনও পর্যন্ত আমি যেটা চিন্তা করি যে আমার মেয়ে আমাকে দেখবেন না, আমি এটা চিন্তা করি না। তার জন্য আমি আমার মেয়েকে বিয়ে দেবো না, না তাও না, আমি কিন্তু সবসময়ের জন্য একটা ভালো ছেলের খোঁজ সবসময় রাখছি, যে আমার মেয়েকে, যে ছেলেটা আমার পরে, যে আমার মেয়েকে ভালোবাসবে। কারণ মার মতন ভালোবাসা তো কেউ বাঁচতে পারবে না। যাই হোক, কিন্তু তার জন্য কিন্তু আমি আমার মেয়েকে আগলে রেখে দেবো না। আজকে আমার বাড়ির লোক কিন্তু কোনো রকম সেই ইনিশিয়েটিভ নেয়নি, না যে ছোটো মেয়ে, তার তো পড়াশুনোও করালাম না, কিছুই না, তাহলে তার একটা বিয়ে, সেকেন্ড বিয়ের একটা চিন্তা করি, সেটা কিন্তু কোনোদিন চিন্তা করেনি আমার মা। এবার তুমি যদি সবসময় আমার মুখে মাথায় এটা ঢোকাও যে নয়তো হয় না, তোর নব্বইতে হয় না, তোমার মেয়ে অবহেলিত হবে, তোমার মেয়ে অবহেলিত হবে, তাহলে তার মাথায় তো তুমি ঢুকিয়ে দিচ্ছ যে না তুমি করো না, তাহলে তোমার মেয়ে অবহেলিত হবে। আমার এখন কী মনে হয় জানো তো, আমার এই এই কারণেই আমার মা কোনোদিন চায়নি যে আমার বিয়ে হোক, তাহলে তাদের সংসারটা ভেসে যাবে। কারণ আমি যেভাবে টেনে রেখেছিলাম সেভাবে দিদি তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে, সেটা কিন্তু সেই জন্য দিদিকে ইয়ে করা যাচ্ছে না, দিদিকে এর মধ্যে টানাই যাচ্ছে না। আর আমার দাদা সেই রকম জিনিস না ছিল, বাবা যতদিন ছিল, বাবা অবশ্যই মিথ্যা কথা বলবো না, বাবা সংসারের জন্য করেছে, আর তার সাথে আমার কন্ট্রিবিউশন তো মানে হ্যাঁ। তো যাই হোক, সেটাই আমি হঠাৎ করে এমন মনে হলো যে রিয়েলাইজ করি, এখন ব্যাপারটাকে রিয়েলাইজ করি যে সত্যি কথাই তো, আমার মা কেন আমাকে এরকম করে সবসময় বলতো, যে যার নয়তো হয় না তার নব্বই দেয় না, কি বিয়ে হচ্ছে না, সেকেন্ড ম্যারেজ কেউ করছে না। আর আমি তো মা, আমার মেয়ে এখন বলে মা তুমি কেন বিয়ে করোনি, তুমি তো মা ছিলে, তুমি তো মাটা ছিলে, আমার তো সৎ মা থাকতো না, আমার তো নিজের মা থাকতো, বাবাটা আমার সৎ বাবা হতো, তাতে কী আছে। সত্যি কথা, তাহলে হয়তো লাইফটা একটু ডিফারেন্ট হতে পারতো আমাদের। এত লোকে আমাদের মাথার ওপর কেউ নেই বলে এত লোকে মাথার ওপর নাচে না, এত লোকে নাচে যে কি বলবো, কে আবার বলতে। যাই হোক, আর কিছু বলার নেই, এটা দুঃখ করেই সব কিছু বলা আসে। যাক গে, আলুটা অলমোস্ট কাটা হয়ে গেছে, চলো, লাভ ইউ অল।